অনেক মানুষজন ঢাবির ক্যালিবারটা না মানে জাজ করতে পারে না। ছোট বয়সে যে কিছু ভাইয়া আছে ঢাবির কার্জন হল বেচে খায়, আমি যেমন টিএসসি বেচে খাই, টিএসসির সামনের এক কাপ চা, বাট ঢাবি ইজ মাচ মোর লার্জার দেন দ্যাট, মানে লাইক ছোট একটা স্ট্যাচু বা ছোট একটা টিএসসি বা ছোট একটা কার্জন হলের এডিট, এগুলো হচ্ছে ঢাবি অনেক উপরে। কেমনে আমি একটু বুঝাই বলি। ঢাবিতে রানিং এট এ টাইম নিয়ার অ্যাবাউট 30-40 কে মানুষজন পড়াশোনা করে। ক্যান ইউ ইমাজিন? এটা মানে লাইক ঢাবির একটা বলা হয় ঢাবির একটা হলে, জাস্ট সিম্পলি একটা হলে পুরা বুয়েটের রানিং স্টুডেন্ট সংখ্যার চেয়ে বেশি স্টুডেন্ট পড়ে। প্রতি বছর নতুন করে আবার 5 থেকে 7 হাজার মানুষজন ঢাবিতে ভর্তি হয়। বিষয়টা হলো এই যে যারা পড়তেছে এদের পরবর্তী পজিশনিংটা কোথায়? এই যে আমরা এখন একটু বড় হয়েছে, আমরা বিভিন্ন মানুষজনের সাথে কাজ করি, তুমি পুলিশে যাবা, পুলিশের মনে করো মানে বিশেষ পুলিশ যেটা এএসপিএস পিএসসি ডিসি, এদের মেজরিটি সংখ্যক ঢাবি, মানে মেজরিটি নাম্বার অফ পিপল হলো ঢাবি। তুমি পুলিশ বাদ দাও, তুমি অ্যাডমিন বলো, ট্যাক্স বলো, কাস্টমস বলো, মানে বিসিএস এর যে পুরা কোরামটা আছে, যে বিসিএস গোটা আমলাতন্ত্র যেটা বিসিএস, পুরা বিসিএস এর প্রতি ক্যাডারে আমি তো মানে আমি আসলে এক্সাক্ট নাম্বার জানি না, আমি বলবো মেবি অ্যাট লিস্ট 50% ইজ ফ্রম ঢাবি। তো তুমি যখন এগুলোর প্রিপারেশন নিতে যাও, যে জায়গার অ্যালামনাইরা, যে যেমন দেখো বুয়েটের একটা বড় অংশ হলো ডায়াসপোরা, মানে বিদেশে থাকে, আমেরিকা এবং অন্যান্য দেশে থাকে, তো তখন বুয়েটের মানুষজন স্কলারশিপ পায়, যে কারণ ওই গাইডেন্সটা পায়। ওই আমি তখন জিজ্ঞেস করতে পারি যে ভাই কেমন স্কলারশিপ পাবো। ঠিক তেমনই ঢাবির এই বড় অংশটা হলো সরকারি চাকরি, মানে শুধু বিশেষ না, যে কোনো সরকারি চাকরি বলো, যে কোনো ব্যাংক জব বলো, যা বলো, যেগুলা টপ মাথা, ধরো বিসিএস এর ভাইবা বোর্ডে যাবা, ওখানেও দেখবা যে তুমি ঢাবিরই মানুষজন বেশি। এখন এখানে তখন কিন্তু একটা সিন্ডিকেট থাকে, গুড সিন্ডিকেট। আমাদের যেমন আমাদের কোর্ট কেস কারবার এগুলা মেজরিটি মানুষজনই ফেস করে না, বাট এই যে বিভিন্ন আইনজীবী, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এগুলার বিচারক বা জাজ, এগুলা মেজরিটি ঢাবি ল বা ঢাবি ব্যাকগ্রাউন্ডের। মানে এই যে পুরা আইন আদালত হ্যান এটা কন্ট্রোলে আবার ঢাবি হাতে। আবার তুমি রাজনীতিতে আসবা, গোটা বাংলাদেশ শাসিত হচ্ছে, তুমি মিলাও, তুমি এমপি মন্ত্রী যা আছে ঘুরে উল্টে মিলাও, পুরা বাংলাদেশের কন্ট্রোল হয় ঢাবির হাতে। ঢাবি চেঞ্জেস দ্য গভর্নমেন্টস, ঢাবি গভর্নমেন্ট ডিসাইড করে। এই পরিমাণে ঢাবির ইনফ্লুয়েন্সটা, এটা বাংলাদেশের কোনো ভার্সিটির নাই। যত যা চিল্লানো ঢাবির মতো এই ইনফ্লুয়েন্স না। এখন আমি বলতেছি না যে তুমি শুধুমাত্র এই পয়েন্টগুলোর জন্য আসো, তুমি দেশের কন্ট্রোলের জন্য এখানে আসো, আমি জাস্ট তোমাকে বুঝাচ্ছি যে তাদের নাম্বারসটা কতটা এক্সট্রিম। এবং তুমি ঢাবির আইবিএ বলবা, যত সব কর্পোরেট জায়গার টপ মাথা আবার এখানে ঢাবি আইবিএ থেকে বের হয়েছে। এখন তুমি চিন্তা করো, তোমার অ্যালামনাইরা এরকম হাই ক্যালিবার জায়গায়, এক্সট্রিম ক্যালিবার জায়গায়, অবভিয়াসলি তোমার নেটওয়ার্কটা ওরকম স্ট্রং হবে, তুমি ওই পরিমাণে সাপোর্টটা পাবা। এর মানে এই না যে ঢাবি থেকে বেকার মানুষ বের হয়, অবশ্যই বের হয়, বাট ইফ ইউ আর স্কিলড ইন ঢাবি, তুমি যদি ঢাবিতে স্কিলড হও, পরিশ্রম করো, তোমার জন্য আমার মতে অন্যান্য যে কোনো ভার্সিটির চেয়ে ঢাবিতে সাকসেসফুল হওয়াটা তুলনামূলক ইজি। এবং না হইলেও তোমার যে রিসপেক্টটা, আমি বলি এই যে ঢাকার বুকে চলাচল করলে ঢাবির একটা আলাদা রিসপেক্ট আছে, ঢাবি বুয়েট মেডিকেল সবারই রিসপেক্ট আছে, কিন্তু ঢাবির পাওয়ারটা একটু মানে অন্যরকম, বুঝছো? মানে এটা কেমন বলবো, এটাকে বলবো র পাওয়ার ওদের যেটা। এখন এর মানে এই না যে ক্ষমতা দেখানোর জন্য তুমি যাচ্ছ, পাওয়ার ইজ এট ইটসেলফ, এটাকে রিসপেক্ট বলা যায়। তো আমি বলতেছি না যে বুয়েটের প্রিপারেশন নিও না, আমি বলতেছি না যে মেডিকেলের প্রিপারেশন নিও না, আমি ঢাবির কয়েকটা অ্যাসপেক্ট বললাম। এর বাইরেও তুমি দেখবা বাংলাদেশের, গোটা বাংলাদেশের যদি তুমি বাংলাদেশ কন্ট্রোল কারা করে, চালাচ্ছে কারা, ব্যবসায়ী বলো, গায়ক নায়ক, সিনেমা যা বলো, এগুলোর মধ্যে একটা বড় শতাংশ হলো ঢাবিতে। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের হিস্ট্রি উইদাউট ঢাবি ইনকমপ্লিট। বাংলাদেশের হিস্ট্রিতেও ঢাবি তুমি বারবার পাবা, প্রতিবার পাবা। এরকম একটা ম্যাসিভ ইম্প্যাক্টফুল অসাধারণ একটা বিশ্ববিদ্যালয় কিন্তু আছে, কিন্তু মেজরিটি মানুষজন যাদের হয়তোবা বুয়েট মেডিকেলে এও জন্মও চান্স হইতো না, তারা কিন্তু ঢাবিটা প্রথমে অপশনে রাখতেছে না। সো সে কি করে 2-3 মাস ইঞ্জিনিয়ারিং কোচিং করে পরে বুয়েটে চান্স পাইলো না, এখন লাস্টের 1 মাসে এসে ঢাবি পড়ার চেষ্টা করে, কিন্তু লাস্টের 1 মাসে তো ঢাবি হয় না, লাস্টের 1 মাসে হয়তো ভার্সিটি এনরোল হইতে পারে। ঢাবি হওয়া স্টাফ, ঢাবি ইটসেলফ একটা চ্যালেঞ্জ। আবার ধরো মেজরিটি মানুষজন ভার্সিটি এনরোল প্রিপারেশন নাকি মেডিকেলে চান্স না পাওয়ার পরে, ভাই মেডিকেলে তুমি 2-3 মাস 6 মাস ম্যাথ না করে তো হঠাৎ করে ঢাবিতে হবে না। ঢাবি ইটসেলফ একটা চ্যালেঞ্জ, রাইট? তো সেক্ষেত্রে তুমি যদি যারা মিডিয়াম, আমি অলওয়েজ বলি মিডিয়াম, লো মিডিয়াম বা লো ক্যালিবার, যারা মানে টপ নট স্টুডেন্ট না, আমি বলবো প্রথম টার্গেটই করো ঢাবি। তাহলে ঢাবির জন্য যদি শুরু থেকে পড়া যায়, ঢাবির কোশ্চেন অ্যানালাইসিস যদি করা যায়, সবাই ফিজিক্স দেখে ভয় পায়, আরে ভাই ফিজিক্স দাগাইলে আমরা 5টা, তুমি তো ঢাবিতে চান্স পাইতে 60-70% মার্কস ইজ মোর দেন ইনাফ। আমি ঢাবিতে 25টা মনে ভাই ছিলাম, অত বেশি মার্ক পাই নাই আমি। তো সেক্ষেত্রে তুমি যদি আগে থেকে কোশ্চেন অ্যানালাইসিস করে ঢাবিকে প্রাইম টার্গেট রাখো, কারণ ঢাবিতে ক্যালকুলেটর নাই, ঢাবিতে আবার রিটেন আছে, ঢাবি ইটসেলফ একটা ডিফারেন্ট প্রিপারেশন। এটা যদি নিতে পারো, ঢাবিতে যদি চান্স হয়, তুমি কিন্তু একটা দেশের ফাইনেস্ট ইনস্টিটিউশনে পড়লা। হ্যাঁ, প্রথম মনে করো বাচ্চা কাচ্চা পোলাপানের সামনে বুয়েট মেডিকেলের ওরা খুব কঠিন ওরা, কিন্তু এট সাম পয়েন্ট তুমি যখন একটু ক্যারিয়ার লাইনে আগাবা, এবং আমি যে কয়েকটা স্পেসিফিক্যাল
টার্মস বললাম, সে সকল জায়গায় তখন দেখবা যে ঢাবির প্রভাবটা অন্যরকম। ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি, ইভেন ইনক্লুডিং ইন মাই কোম্পানি। আমাদের কোম্পানিতেই তো মানে মেজরিটি 60-70% ইজ ঢাবি, ঢাবি করে আমি সবচেয়ে বড়, ঠিক আছে? তো এটার সামারি কি, পুরা ভিডিও সামারি, যে ঢাবিকে তুমি যেই ছোটখাটো মানে কি করিলে পাইবো তোমাকে এই ছোট ইডিট দেখে ঢাবিকে জাজ করতেছো, ঢাবি ইজ মাচ মোর বিগার দেন দ্যাট। মানে আমাদের বেসিক্যালি ডিএমসি ক্যাম্পাসটা ঢাবির ভিতরে ছোট একটা অংশ, বুয়েট ক্যাম্পাস ঢাবির ভিতরে, যদি সাইজ ধরো মানে ঢাবির ক্যাম্পাসটা কত বড়, ক্যাম্পাসটা তো ছড়ানো রে ভাই, এটা এক এরিয়ার মধ্যে না। তো এই যে এরকম একটা অসাধারণ ইনস্টিটিউশন যদি তোমার শুরু থেকে টার্গেট থাকে, তুমি অনেক অনেক ভালো করবা।